করেছে এবং বিশ্বব্যাপী এটা অভিনন্দিত হয়েছে। যে কারণে আপনি যে প্রশ্ন করছেন এটা আসলে প্রশ্নের ঊর্ধ্বে চলে গিয়েছে। আজকের এই এই সরকার এটা একেবারেই বিশ্বব্যাপী প্রশংসিত একটা যাত্রা বলে মনে হচ্ছে। এবং আমার বিশ্বাস ডক্টর ইউনূস এমন একজন মানুষ, তিনি সফল হবেন। কারণ সাফল্য আহ পৃথিবীর দেশে দেশে তিনি যে প্রয়াস চালিয়েছেন সবখানে তিনি সাফল্য পেয়েছেন। এটা একটা বিরাট বড় ব্যাপার। সবচেয়ে বড় ব্যাপার হলো যে কোনো একটা রাজনৈতিক দলের কোনো কর্তা, কোনো ব্যক্তি, রাজনৈতিক দলের প্রধান যদি এখানে আসতেন, তাহলেও তাকে অন্য রাজনৈতিক দলের কাছে গ্রহণযোগ্যতা পেতে কঠিন হতো। এটা বিশেষত বাংলাদেশের সহজ বিষয় নয়। ডক্টর ইউনূসের ক্ষেত্রে এটা হচ্ছে না, এই সমস্যাটা নাই। এছাড়াও বাড়তি যে আকর্ষণ, যে আমাদের চেয়ে উন্নত দেশের ক্ষেত্রে, উন্নত দেশে বড় বড় বিজনেসম্যান বলেন, বড় বড় পণ্ডিত বলেন, শিক্ষাবিদ বলেন, এদের কাছে যেতে হলে একটা অ্যাপয়েন্টমেন্ট নিতে হয়, এদের সাথে নিজের অবস্থান আগে ব্যাখ্যা দিতে হয়, অর্থাৎ একটা কমিউনিকেশন লাগে, এটা হাই অফিসিয়াল এরা যোগাযোগ করতে হয় কিংবা কূটনৈতিক ভাবে যোগাযোগ করতে হয়। ডক্টর ইউনূস এমন এক মানুষ, পৃথিবীর এমন কোনো বড় মানুষ নাই, পৃথিবীর এমন কোনো বড় রাষ্ট্রপ্রধান নাই যাকে উনি সরাসরি কথা বলতে পারবেন না। অর্থাৎ বর্তমান সময়ে আমেরিকা বলেন, রাশিয়া বলেন, জাপান বলেন, জার্মান বলেন, ইউরোপ বলেন, যারা এখন রাষ্ট্রপ্রধান আছে কিংবা রাজনৈতিক প্রধান আছে, এরা ডক্টর ইউনূসকে ব্যক্তিগতভাবে ছিলেন, তাকে বিশ্বাস করেন, তাকে ট্রাস্ট করেন। সমৃদ্ধ জাতি গঠনের জন্য এটা একটা বিশাল বড় নিয়ামত। মানে সোজা আমার কথা হচ্ছে বিশ্বাস। যে উনি একদম গ্রহণযোগ্য ব্যক্তিত্ব, সবার কাছে, শুধু দেশে নয় বিদেশও গ্রহণযোগ্য। এখন শুধু হয়তো বা আমরা দেখেছি ইতিমধ্যে, কিন্তু নরেন্দ্র মোদী কিন্তু ওনাকে অভিনন্দন জানিয়েছেন, সাথে একটা শর্ত দিয়েছেন যে আসলে সংখ্যালঘু যারা আছে তাদেরকে আসলে একটু দেখার জন্য বা এই বিষয়ে একটু গুরুত্ব দেওয়ার জন্য। সো এমনিতে মোটামুটি যে আসলে, মোটামুটি না পুরোপুরি বলা যায় তিনি একজন গ্রহণযোগ্য ব্যক্তিত্ব, এবং সবারই কিন্তু আশা ভরসা ওনার উপর। এবং যে টিমটা হয়েছে, সেই টিমটা সম্পর্কে আপনার মন্তব্য কি? গুড। দেখুন, ডক্টর ইউনূস যে বড় মানুষ, বড় মনের শুধু মানুষ না, বড় মাপেরও মানুষ। আর শুধু বড় মাপের মানুষ না, বড় মনেরও মানুষ। এরকম একজন মানুষকে নেতৃত্ব দিলে যা প্রত্যাশা করা যায়, যা প্রত্যাশা করা স্বাভাবিক, একেবারে তাই হয়েছে। আপনি চিন্তা করে দেখুন, হিন্দু আছে, অন্য উপজাতিও আছে, মুসলমান তো আছেই, একেবারে প্রগতিশীল আছে, আবার একেবারে ধার্মিক ব্যক্তিত্ব আছে, প্রবীণও আছেন, আর একেবারে নবীনও আছেন। বিশেষ করে যারা এই বিপ্লবটা সংগঠিত করেছে, যদিও এটা আমরা জানি এটা একা কারো পক্ষে সম্ভব ছিল না, এটা বঞ্চিত মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা, এরা নেতৃত্বে এসেছে এবং এদের মধ্য দিয়ে এটা প্রকাশ পেয়েছে, অর্থাৎ সাফল্যটা অর্জিত হয়েছে। তারপরেও এদের মধ্য দিয়ে হয়েছে, এটা তো বিষয়। তাহলে এই সময় এরাই নায়ক। এদের যদি সেখানে না নেওয়া হতো, তাহলে দেখা যেত যারা সফলতা এনে দিয়েছে তাদের ভাবনার যথার্থ প্রতিফলন হতো না। ডক্টর ইউনূস অত্যন্ত যোগ্যতা এবং বুদ্ধিমত্তার সাথে তাদেরও দুইজন প্রতিনিধি নিয়েছেন। এর অর্থ হলো এটা একটা পরিপূর্ণ প্রয়াস, সফল প্রয়াস, যথার্থ টিম, এবং আমার বিশ্বাস ইতিহাস সৃষ্টি হবে। ধন্যবাদ। আপনার কাছে আমি আবার ফিরে আসবো। আমি যাচ্ছি আমার রেজা আহমেদ ফয়সাল চৌধুরী শোয়েব ভাইয়ের কাছে। আমি লিটন কাছে পরে আসবো, কারণ তিনি রাজনৈতিক ব্যক্তিত্ব, আপনার হচ্ছেন সাংবাদিক। শোয়েব ভাই, আসলে সাইদ ভাইয়ের বিশ্লেষণ থেকে কিন্তু বোঝা গেছে যে আসলে আহ, সবকিছুই অনুকূলে, এবং সবার কাছে যে প্রত্যাশা, সেই প্রত্যাশা পূরণে ইউনূস সাহেব তার পুরো টিম সহ আসলে সফল হবেন। এখানে সাইদ ভাই বলেছেন যে এই যে তার টিমের কিন্তু একটা যথেষ্ট ব্যালেন্স রয়েছে। এই বিষয়ে আপনার মন্তব্য কি? আসলে কি ব্যালেন্স রয়েছে? হুম। সাইদ ভাই তো, মনে করেন আপনি, সাইদ ভাই যখন সাংবাদিকতা শুরু করেছিলেন সিলেটে, তখন আমরা শুরু করিনি। তিনি এমনি, যদিও বলেন তার বয়স কম সাইদ ভাই, কিন্তু সাইদ ভাই মানে বয়স কম হলেও তিনি অনেক আগে পেকে গিয়েছিলেন বেশি, ওই যে যেটাকে বলা হয় কি পাকনা, যাই হোক, ওইটা মানে আমি বাংলা নাম বলতে পারতেছি না। সাইদ ভাই কিন্তু, এই যে সাইদ ভাইয়ের যে বিশ্লেষণ যেটি ইউনূস সাহেব সম্পর্কে করেছেন, সেখানে আমার কোনো কি নাই, মানে আমি আর কি দ্বিমত নাই। সংযুক্ত করতে পারবো না, কোনো দ্বিমত নাই। ডক্টর ইউনূস সাহেব, আম, ওই যে অনেক সময় হয় না, অনেকে বলে সময়ের সৃষ্টি। হুম। অনেক নেতা আমরা দেখেছি বাংলাদেশে, যেমন এই যে আপনি দেখেন গত 15 বছর থেকে আপনারা
মানে যারা বিএনপি করেন, জামাতে ইসলাম করেন, জাতীয় পার্টি করেন, সরকার নামাইয়া দেওয়ার জন্য মানে গত 15 বছর থেকে আন্দোলন করা হচ্ছে, কিন্তু কেউ কিছু করতে পারে নাই। এখন সরকার চূড়ান্ত ভাবে মার খেয়েছে কার হাতে? ছোট ছোট ছেলে মেয়েদের হাতে, বাচ্চা ছেলে পেলে যেগুলা, হম যারা মানে 1 মাসও লাগে নাই, 10 দিনের আন্দোলনে নামাই দিচ্ছে সরকারকে। সরকার এক কাপড়ে গণভবন থেকে বের হতে হয়েছে। আমি সেদিকে না যাই, যেহেতু ডক্টর ইউনূস সাহেব আজকে উপদেষ্টা, তিনি সরকার গঠন করেছেন, তাকে আমরা অভিনন্দন জানাই। একটু সময় দেই তাকে, আমরা দেখি তিনি কি করেন। তবে আমার কেন জানি মনে হয় এই যে ইউনূস সাহেব সরকার গঠন করেছেন, আপনি দেখবেন কয়দিন পরে, আমি আজকে আপনার প্রোগ্রামে বলে যাই, ভবিষ্যৎবাণী করে ফেলি, সময় দিবে না কিন্তু বিএনপি আওয়ামী লীগ। এত কিছুর পর দেখবেন দাম করে, ওই যে আজকে আমাকে এক আওয়ামী লীগ নেতা বলছেন আমরা 15 দল 7 দল হয়ে যাবো। কিরকম হবেন? কয়ে আরে বিএনপির সাথে বাই বাই হয়ে যাবো আমরা, ওই এক মানে যুগপৎ আন্দোলন শুরু করবো। তো এই যে আন্দোলন শুরু করে দিবে ওরা, তো ইউনূস সাহেব আমার কাছে মনে হয়েছে এটা নিয়ে বদার না তিনি তিনি আপনি দেখেন, কেয়ারটেকার গভর্নমেন্ট, তত্ত্বাবধায়ক সরকার আর অন্তর্বর্তীকালীন সরকার। অন্তর্বর্তী তত্ত্বাবধায়ক সরকারের কাজ কি? 3 মাসের মধ্যে নির্বাচন দিতে। নির্বাচন করে চলে যাওয়া, হুম, যেটার জন্য বিএনপি দিনের পর দিন আন্দোলন করেছে, জি। কিন্তু সরকার কর্ণপাত করেনি। এখন যে সরকার যেটি এসেছে, অন্তর্বর্তীকালীন সরকার নাম দিয়ে এসেছে কিন্তু। হুম, হুম এটা কিন্তু আমি জানি না সাইদ ভাই লক্ষ্য করেছেন কিনা, বা ব্যারিস্টার সাহেব লক্ষ্য করবেন কিনা, তিনি তার কথা বলবেন। অন্তর্বর্তীকালীন সরকার আর তত্ত্বাবধায়ক সরকারের মধ্যে বিস্তর ফারাক কিন্তু। ফারাক, হ্যাঁ অবশ্যই ফারাক। অন্তর্বর্তীকালীন সরকার কিন্তু সে তার ইচ্ছা হইলে 5 বছর থাকতে পারে, 7 বছর থাকতে পারে, 10 বছরই থাকতে পারে। হম এখন আমরা তাদেরকে সময় দেই, সময় দিয়ে দেখি তারা কি করেন। আমার একটি জায়গায় আমি খুব কনসার্ন, সেটি হচ্ছে যে সাইদ ভাই বলছেন হিন্দু প্রতিনিধি আছে, মুসলিম প্রতিনিধি আছে, সব প্রতিনিধি আছে, নাই কোনটা? সেটাই তো প্রশ্ন আপনার কাছে। ইয়েস, নাই হচ্ছে আমরা যারা প্রবাসী, প্রবাসীদের কোনো রিপ্রেজেন্টেটিভ নাই সেখানে। আমরা হচ্ছি টাকা মানানোর মেশিন, টাকা কামাই করে আমরা বাংলাদেশকে দিব, ওনারা মজা নিবে। আমি ভেবেছিলাম যেহেতু ইউনূস সাহেব বিচক্ষণ ব্যক্তিত্ব, তিনি প্রবাসীদেরকে সম্মান দিবেন এবং প্রবাসীদের কোটায় একজনকে রাখবেন তার সাথে। হুম আমি এটা খুব আমাকে খুব কষ্ট দিয়েছে এটি। আপনি লন্ডন থেকে নিতে হবে এমন কোনো কথা নেই, আপনি মিডিল ইস্ট থেকে নেন একজন, ইউরোপ আমেরিকা থেকে নেন একজন। হ্যাঁ, কিন্তু আমাদেরকে, আমরা যারা প্রবাসী তাদেরকে কেউ পাত্তা দেয় না। আমি একটা স্ট্যাটাস দিয়েছিলাম এই আপনার কি হওয়ার পরে, তাদের সরকারের শপথ নেওয়ার পরে। আমি কিন্তু শপথ নেওয়া পর্যন্ত আমি খেয়াল করছি, একজন আমাকে লিখছে কি, ইউনূস সাহেব নিজেই প্রবাসী। তো আমি বললাম ভাই, ওই যে সিলেটি ভাষায় বলে দাদারে আদা করে এত কোনো লাভ নাই কেন, তাই না এসে আমার জ্ঞান দেওয়ার। তা আমি আর তানলিক আর মারছি না, বেশি কথা বলি না ওনার সাথে। আমি এই জায়গায় কনসার্ন যে সেখানে কোনো প্রবাসী রাখা হয় নাই। প্রবাসীকে যদি আপনি রাখেন তাইলে হয়তো 16 কলা পূর্ণ হতো, 16 কলা পূর্ণ হয় না, আমাদের 16 কলা বাকি রয়েছে। আমি মনে করি একজন, আপনার এই প্রোগ্রামের মাধ্যমে আমি এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দাবি জানাতে চাই যে আমরা অবহেলিত, হ্যাঁ, প্রবাসীরা অবহেলিত, যুগ যুগ ধরে গত 50-55 বছর থেকে আমরা অবহেলিত। আমাদের প্রবাসী কল্যাণ মন্ত্রী এবার আওয়ামী লীগ সরকার দিয়েছিল একজন প্রবাসীকে, শফিকুর রহমান চৌধুরী সাহেবকে। এর আগে কিন্তু আরেক, এর আগের যে প্রবাস কল্যাণ মন্ত্রী ছিল সে ছিল, ওই ভদ্রলোক ছিল মেজর। তা আমি বললাম যে মেজর হয়ে উনি প্রবাসীদের কি মানে কষ্ট বা বেদনাটা বুঝে কি? হ্যাঁ, তো আমাকে বলে আমার তো একটা মানে কি আছে, আপনার দুর্নাম আছে যে আমি নাকি বেশি কথা বলি। হ্যাঁ, অনেকে আমাকে বলছে একটু কম কথা বলবেন। আমি বললাম ভাই বয়স তো হয়ে গেছে 60-এর কাছাকাছি, আর তো চরিত্র মানে পরিবর্তন হবে না। এখন তো আর আমি ভাই কাউকে গিয়ে বলতে পারবো না যে আপনি যা বলেন, ওই যে বলে কয় সূর্য পূর্ব দিকে উঠছে, আমি কই আমি তো আমি বলতে পারবো না যে না না সূর্য তো পশ্চিম দিকে দিয়ে উঠছে।
এখন এই যে আওয়ামী লীগ ক্ষমতা চালাইলো এতদিন, তারা যাই বলছে আমাদেরকে তাই কিন্তু মেনে নিতে হয়েছে। তারা যদি বলে যে হাতি উড়াল যে আপনি বাড়ির সামনে আসছে, আমাকে বলতে হয়েছে জি জি ভাই এই যে আমার আমার বাড়ির সাথে দেখছি আমি। নতুবা আপনার ডিবির হারুন, বেনজির, এগুলো আপনার মাইরা ভর্তা বানাইয়া দিব, আপনাকে কি করে ফেলবে, ওই রাষ্ট্রদ্রোহী বানাইয়া ফেলবে। এর জন্য অনেকে অনেক কিছু বলে না। বর্তমান যিনি সরকার এসেছেন তিনি বলছেন, আজকে তার মানে প্রত্যেকটি কথা আমি মানে শুনছি আমি, তিনি বলছেন যে মিডিয়ার স্বাধীনতা দিয়া দিলাম, স্বাধীনভাবে আপনার কথা বলবেন, স্বাধীনভাবে আপনারা লিখবেন। এর জন্য তাকে আমরা অভিনন্দন জানাই। থ্যাংক ইউ। আপনার কাছে আমি আসবো, প্রশ্ন আছে আপনার কাছে, আমি যাচ্ছি ব্যারিস্টার লিটন আপনি ভাইয়ের কাছে, যে সেবে বলে গেছেন যে আসলে অন্তর্বর্তীকালীন সরকার কিন্তু যতদিন ইচ্ছা ততদিন থাকতে পারবে, সে 2 বছরও থাকতে পারে, 5 বছরও থাকতে পারে, 10 বছরও থাকতে পারে। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা হলে কিন্তু সেটা হতো না, 3 মাসের ভিতরে কিন্তু সংবিধান অনুযায়ী নির্বাচন দেওয়া কথা এবং নতুন সরকার গঠন হওয়ার কথা। তো আপনি একজন আইনজীবী এবং আপনার বিএনপির একজন চাক্ষুষ রাজনীতিবিদ, আপনি আইনজীবী ফোরামের সাধারণ সম্পাদক এখানে লিটন ভাই। তো আপনার কাছে জানতে চাইবো যে আসলে এই যে বর্তমান সরকার এসেছে, এরা যদি লংজিভিটি করে তাহলে আসলে দেশের উন্নয়ন করতে গিয়ে তারা লংজিভিটি করবে, এতে রাজনৈতিক শূন্যতা সৃষ্টির কোনো সম্ভাবনা আছে কিনা, বা বিএনপি আওয়ামী লীগের রাজনীতি কি হবে? ধন্যবাদ আজকের সঞ্চালক, আরো দুজন গেস্ট, সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে ধন্যবাদ। আজকে যারা শুনছেন তাদেরকেও ধন্যবাদ জানাতে চাই এই গভীর রাত্রে, যে আমাদের এই ছোট্ট প্রয়াস তারা শুনছেন। আজকে যে বিষয়টা সামনে এসেছে যে অন্তর্বর্তীকালীন আর তত্ত্বাবধায়ক সরকার, এই দুইটার মধ্যে যে ব্যবধানটা, শোয়েব ভাই যৌক্তিকভাবেই বলেছেন যে তত্ত্বাবধায়ক সরকারকে দায়িত্ব দেওয়া হয় যে একটি নিরপেক্ষ সরকার, নিরপেক্ষ নির্বাচন উপহার দেওয়ার জন্য 90 ডেজ এর মধ্যে সময়সীমা নর্মালি থাকে, তার যদি ব্যত্যয় না ঘটে। আর ইন্টারিম গভর্নমেন্ট আসলে তাদের কোনো ইয়ে নেই, সময়সীমা বেঁধে দেওয়া হয় না। তারপরেও একটা ইমপ্লাইড টার্মস থাকে যে রিজনেবলনেস, রিজনেবল সময়ের মধ্যে তারা পরবর্তী সাধারণ নির্বাচনের মাধ্যমে জনগণের হাতে জনগণের সরকার প্রতিষ্ঠিত করবে একটি জনগণের ভোটের মাধ্যমে। তা আজকে যে ইন্টারিম গভর্নমেন্ট শপথ নিয়েছেন, অবশ্যই বাংলাদেশ তথা বিশ্বের সমস্ত মানুষ, বাংলা ভাষাভাষী বলেন বিদেশি বলেন, সবাই বাংলাদেশের এই একজন উজ্জ্বল নক্ষত্র, যার মাধ্যমে আসলে বাংলাদেশকে অনেক জায়গায় চিনেছে। নোবেল বিজয়ী আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবকে আজকে যে প্রদান করে আমাদের গভর্নমেন্ট যাত্রা শুরু করেছে, সেটা অবশ্যই প্রশংসার দাবি রাখে। দল মত নির্বিশেষে সারা বাংলাদেশ তথা বিশ্বের যারা আমরা বসবাস করি সবাই আসলে আনন্দিত হয়েছি। আজকে একটি জায়গায় আমরা অত্যন্ত আনন্দিত যে ছাত্র জনতার যে বিজয়, সেই বিজয়ের মাধ্যমে যে নতুন সরকারের যাত্রা শুরু হয়েছে, সেই যাত্রার যে হেড, উনি আসলে একজন গুণী মানুষ, বাংলাদেশকে যিনি উজ্জ্বল করেছেন, এবং আমরাও উনার মাধ্যমে বাংলাদেশি হিসেবে গর্ববোধ করি। উনি যে টিম নিয়েছেন, সেই টিমে সাইদ ভাই যেভাবে বলেছেন, যেখানে সর্বস্তরের মানুষ আসলে অন্তর্ভুক্ত হয়েছেন, অনেক প্রজ্ঞাবান মানুষ সেখানে হয়েছেন, যুক্ত হয়েছেন, নতুন প্রজন্মের প্রতিনিধিও যুক্ত হয়েছেন। এই প্রবীণ নবীন এবং এক্সপিরিয়েন্স সবকিছুর সমন্বয় হয়েছে। আমরা আশা করব দ্রুততম সময়ের মধ্যে যদি ওনারা ওনাদের প্রজ্ঞার মাধ্যমে বাংলাদেশকে একটি রাইট ডাইরেকশনের দিকে নিয়ে যান, একটি সঠিক দিক নির্দেশনা দিয়ে আগামী জাতীয় সংসদ নির্বাচন মানুষের উপহার দেন। মানুষ আসলেই, বাংলাদেশের মানুষ, আমি বলতে চাই, যাদের বয়স ছিল 15 বছর, 10 বছর, 8 বছর, তারা আজকে 25 বছরের যুবক যুবতী, ছাত্র ছাত্রী ভাই বোনেরা অনেকেই মাস্টার শেষ করে চাকরিতে ঢুকেছেন, কিন্তু তারা তাদের সঠিক বুথ প্রয়োগ করতে পারে নাই। মানুষের গণতান্ত্রিক যে রাইট, সর্বোচ্চ প্রাধান্য দিয়ে যেটাকে আমরা উপভোগ করি, উৎসব হিসেবে মনে করি, রাজনৈতিক অধিকার, গণতান্ত্রিক অধিকার, মানুষের ভোটাধিকার প্রয়োগ, সেই ভোট থেকে কিন্তু দীর্ঘ 15 বছর মানুষ বঞ্চিত। একটু আগে যেটা বলেছি, যার বয়স ছিল 10, তার বয়স হয়ে গেছে 25, সে ভোট দিতে পারে নাই গত 15 বছর। এভাবে অনেক
ভোটাধিকার থেকে বঞ্চিত মানুষ একদম উদ্গ্রীব হয়ে আছে, তাদের ভোটাধিকার প্রয়োগ করবে। তাদের কাছে একটা স্বপ্নের মতো মনে হয় আমি বাংলাদেশের একজন ভোটার, কিন্তু ভোট দিতে পারি না। সেই জায়গাটিকে আজকে নিশ্চিত করতে হবে যত দ্রুত সময়ের মধ্যে। তার অর্থ এই নেই যে 3 মাসের মধ্যেই করতে হবে, 6 মাস বলেন, 1 বছর বলেন। আমি মনে করি 1 বছর সময়ের মধ্যে যথেষ্ট সময়। ওনারা যদি মনে করেন মানুষের ভোট দেওয়ার সুযোগটা করে দেন, মানুষ কিন্তু এটাকে এপ্রিসিয়েট করবে। বাংলাদেশের মানুষ আসলেই ভোট দেওয়ার জন্য গভীরভাবে উদ্গ্রীব। শোয়েব ভাইয়ের সাথে আমি একাত্মতা ঘোষণা করে বলতে চাই, বিশ্বের অনেক বাংলাদেশি মানুষ বাংলাদেশের অর্থনীতিকে চালু রেখেছে। অর্থনীতির চালু অর্থনীতির চাকাকে আসলে রুলিং করার জন্য রেমিটেন্স যোদ্ধারা আজকে বিরাট ভূমিকা পালন করে। গত কয়েকদিনের আন্দোলন সংগ্রামে বাংলাদেশের রেমিটেন্স পাঠানো অনেকটাই কমে গিয়েছিল। বাংলাদেশের রিজার্ভ কোথায় গিয়েছে? দুজন প্রজ্ঞাবান সাংবাদিক এখানে আছেন, ওনারা ভালো করে জানেন। আজকে যে নতুন সরকার দায়িত্ব নিয়েছেন, তাদেরকে $5 বিলিয়ন ঋণ নিয়ে বসতে হয়েছে। একদম জিরোতে ছিল, একদম জিরোতে রেখে শেখ হাসিনা চলে গেছে। তো এই ভঙ্গুর অর্থনীতি বাংলাদেশের রেমিটেন্স যোদ্ধারা চালু করতে সময় লাগবে না ইনশাল্লাহ। বিশ্বের অনেক দেশে আমরা যারা প্রবাসী হিসেবে আছি, তারা যদি মনে করি যে আমাদের দেশে আত্মীয় স্বজন, পরিবার পরিবারদেরকে সাহায্য করব বা সঠিক বৈধ উপায়ে কিছু টাকা পাঠাবো, বাংলাদেশের রেমিটেন্স যোদ্ধাদের সেই কন্ট্রিবিউশনটাই বাংলাদেশের অর্থনীতিকে আবার চাঙ্গা করে দিতে পারে। এটা অল্প সময়ের ব্যবধানে অনেকটাই হেল্প করতে পারে। ধন্যবাদ। আমাদেরও দাবি থাকবে শোয়েব ভাইয়ের সাথে যে আসলে আজকে পলিটিক্স বলেন, অর্থনীতি বলেন, দেশের সবকিছুতেই গ্লোবাল একটা পৃথিবীটাই একটা ছোট্ট জায়গার মধ্যে এসে গেছে। যে পৃথিবীর যে কোনো প্রান্ত থেকেই বাংলাদেশকে কন্ট্রিবিউশন, আমরা যেভাবে মনে করি, আমাদের যেভাবে ফিলিংস ইমোশন বাংলাদেশের জন্য কাজ করে বিদেশ থাকা অবস্থায়, দেশের মানুষের হয়তো ততটা করে না। আমরা যেভাবে কন্ট্রিবিউট করতে চাই, আমরা যেভাবে দেশকে সাহায্য করতে চাই, দেশের মানুষের জন্য কাজ করতে চাই, সেই জায়গায় যদি আমাদেরকে সুযোগ করে না দেওয়া হয়, প্রবাসী বলে বঞ্চিত করা হয়, প্রবাসী বলে না তোমরা প্রবাসী থাকো, তোমরা কিছু না। আন্দোলন সংগ্রামে অর্থনীতি থেকে শুরু করে সবকিছুতে কন্ট্রিবিউশন প্রবাসীরা করে, কিন্তু পাওয়ার বেলায় যদি কিছুই না পায়, সেই জায়গাটুকু নিশ্চিত করতে হবে। শোয়েব ভাইয়ের সাথে আমি একমত। দৃঢ়ভাবে বলতে চাই, জোরালো ভাবে বলতে চাই, প্রবাসীদেরকে রাষ্ট্র পরিচালনায় দায়িত্বে অংশীদারিত্ব দিন। মানুষ আরো আগ্রহী হবে, মানুষ ধন্যবাদ বিদেশে লিটন ভাই। কাজ করার জন্য আপনার কাছে আসবো, আমি উৎসাহ সাইদ পাবে। ভাইয়ের কাছে যাচ্ছি। সাইদ ভাই, আসলে আমি যে লিটন ভাইয়ের কাছে ছিলাম যে জানতে, এরা যদি বেশি দিন থাকে ক্ষমতায়, বর্তমান যে সরকার হয়েছে, আসলে রাজনৈতিক শূন্যতা সৃষ্টি হবে কিনা। আসলে লিটন ভাই বলেছেন যে যে সরকার এসেছে, 3 মাস বলছেন না, অথবা 1 বছর পর্যন্ত উনি বলেছেন যে ওনার আসলে এর ভিতরে হওয়া উচিত, বা 1 বছর পরেই কিন্তু নির্বাচন দিয়ে রাজনৈতিক দল নেতৃত্বে আসা উচিত। সো এই বিষয়ে আপনার মন্তব্য কি? আসলে এরা কতদিন থাকা উচিত? আর এরা যদি বেশি দিন থাকে, রাজনৈতিক দলগুলো ক্ষমতা এসে যা করতে পারে, এরা কি তা করতে পারবে কিনা? মানে উন্নয়নের ক্ষেত্রে এরা কি স্টেবল কিনা? কারণ তাদের তো রাজনৈতিক প্রজ্ঞা আসলে কম, যারা আছেন হয়তো বা অনেক ধরনের নলেজ তাদের আছে, কিন্তু রাজনীতি একটা ডিফারেন্ট বিষয়। সুন্দর, এটা একটা ভালো প্রশ্ন। কথাটা হলো, এই প্রশ্নটা কেন আসে? পুর খাওয়া মানুষ, আমাদের মানুষের ভিতরে নানা ধরনের ভীতি আছে, আশঙ্কা আছে। কারণ প্রত্যাশা বারবার যখন অপূরণ থেকে যায়, কিংবা ঠিক বিপরীতটা হয়, তখন মানুষের এইরকম সন্দেহ সংশয় জাগে। এই জাগার পিছনে নানাবিধ কারণ আছে। প্রথমত, প্রধানত রাজনৈতিক দলগুলো নিজেদের দলের ভিতরে কিছু কিছু জিনিস চর্চা করা যেটা দরকার, সেটা গণতান্ত্রিক পদ্ধতির কথা বলেন, সমতার কথা বলেন, নৈতিকতার কথা বলেন, এইটার অভাব আছে বলে এরা ক্ষমতায় গেলেও এর প্রভাব থেকে যায়। আমি রাজনৈতিক বিশ্লেষণে অত গভীরে যেতে চাই না। আমি শুধু বলতে চাই, ডক্টর ইউনূসের ক্ষেত্রে আসলে এখন যেসব প্রশ্ন উত্থাপিত হচ্ছে, এটা প্রকারান্তরে ডক্টর ইউনূসের বিপক্ষে নয়। এটা প্রকারান্তরে হলো ব্যর্থ মানুষগুলো
তারা নিজেদের অপরাধকে ডাকবার জন্যে, নিজেদের ব্যর্থতাকে ডাকবার জন্যে এমন কিছু প্রশ্ন উত্থাপন করতে চায়, এমন কিছু গুলাটে পরিস্থিতির সৃষ্টি করতে চায়, যাতে আলোকিত মানুষ আর অনালোকিত, ব্যর্থ কিংবা পরাজিত মানুষকে তফাৎ করা না যায়, সমান্তরাল হয়ে যায়। আমার মনে হয় এটা যারা প্রশ্ন চিন্তা করতেছেন, দুইটা কারণ আছে। একটা হলো ষড়যন্ত্র, উনারা চান না আলোকিত মানুষ আসুক, উনারা চান না কেউ সফল হোক। আর আরেকটা আছে অজ্ঞ, অর্থাৎ অজ্ঞতা কিংবা বিদ্বেষপ্রসূত হওয়া ছাড়া এইখানে এই প্রশ্নের কোনো অবকাশ নেই। কারণ ডক্টর ইউনূসের দিকে যদি আপনি পিছনের দিকে তাকান, কত কথা আমরা শুনেছি। কেন শুনেছি? যারা চায় না ডক্টর ইউনূস এইভাবে আলোচিত এবং আলোকিত হন। সারা পৃথিবীর মানুষ একজনকে সম্মান করে, আমার বাবাকে কিংবা আপনার ভাইকে কিংবা তার দলের নেতাকে এইভাবে গ্রহণ করছে না, এটা সে বরদাস্ত করতে পারে না। অর্থাৎ এটা একটা হীনতা, নিচুতা, ছোটতা, ক্ষুদ্রতা কিংবা অজ্ঞতা। আমি আপনাকে এটা উদাহরণ দিয়ে বলি, কিছু প্র্যাকটিক্যাল জায়গায় যেতে হবে, তখন অনেক প্রশ্নের উত্তর হয়ে যাবে। ডক্টর ইউনূস নোবেল লরেট হলেন, তিনি নোবেল পুরস্কার, নিশ্চয়ই মনে আছে, তিনি লন্ডন তখন বিএনপি ক্ষমতায় ছিল, কিন্তু হাসিনা কিংবা দ্বন্দ্ব, সংঘাত, কোন গ্যাপ ছিল না। এই সময়ে সাবিউদ্দিন আহমদ চাইলেন খুব ভালো একটা রিসিপশন দিবেন, একজন নোবেল লরেট বাঙালি, একজন রবীন্দ্রনাথ বাঙালি, কিন্তু রবীন্দ্রনাথ বাংলাদেশের মানুষ ছিলেন না। আমরা এই প্রথম আমাদের ভাষার এবং দেশের ডক্টর ইউনূসকে আমরা পেলাম, আমাদের ভাষার মানুষ, আমাদের দেশের মানুষ। তখন এইভাবে একটা কিছু করা যায় কিনা। আপনাদের নিশ্চয়ই মনে আছে যে একটা অনুষ্ঠান হলো, একটা অনুষ্ঠানের প্রস্তুতি সভা হলো, সেখানে অনেকেই উৎসাহ দেখালেন, কিন্তু পরবর্তী মিটিং এ যেরকম কমিটমেন্ট, টাকা পয়সা দেওয়ার এগিয়ে আসলেন না, ফলে এটা বাদ দেওয়া হলো। এবং মনে করা হলো যে নোবেল লরেটকে সেই মানের সম্বর্ধনা দিতে না পারলে বাদ দেওয়াই ভালো, এয়ারপোর্টে ওখানে গিয়ে হয়তো একটা সম্মান দেখানো হবে। মিয়া মনিরুল আলম মারা গেছেন, আপনারা জানেন, খুব ভালো একজন বড় মনের মানুষ ছিলেন। তিনি আসলেন আমার কাছে মিডিয়া মহলে, মাহিদুর রহমান ছিলেন, আরো কিছু লোক ছিলেন যারা রাজনীতির সাথে জড়িত বা কমিউনিটির সাথে জড়িত। তারা এসে আমাকে অনুরোধ করেছিলেন যে কোনোভাবে এটা করা যায় কিনা। আমি বললাম সমস্যা কোন জায়গায়? ওনারা বললেন যে টাকা পয়সা জোগাড় হয়ে নাই, হাই কমিশন চিন্তা করতেছেন যে হাই কমিশন থেকে বেশি পয়সা সরকারি এই বড় বাজেটের কোনো সুযোগ নেই, আর বেসরকারি যায় আবার বলেছিলাম কোনো ব্যাপার না, টাকা পয়সা কোনো ব্যাপার। এবং যে মানের বড় হল টল চিন্তা করা হয়েছিল, তার চেয়ে 10 গুণ বড় মানের হলে আমরা অনুষ্ঠান করেছি। আমি ওখানে ওনাদের বসাই আমি বলেছিলাম যে দেখুন, আপনারা রবীন্দ্রনাথকে যারা কাছে থেকে দেখেছেন, বিশ্বকবি রবীন্দ্রনাথকে, তাদের কেউ যদি আজকে আমাদের সামনে আসে, আমরা তার ইন্টারভিউ নেব, আমরা তাকে টেলিভিশনে নিয়ে যাব, আমরা তাকে দেখতে চাইবো। আজকে আপনারা ডক্টর ইউনূসকে যে সম্বর্ধনা দিবেন, ইতিহাসে আপনারা সেই মর্যাদা পাবেন। বেশি কিছু কথা বলি না, এই কথাটা বলে যতজনকে ফোন করেছি যে এরকম একটা অনুষ্ঠান হবে, আপনি থাকবেন কিনা এই কমিটিতে, কারণ আমরা চাঁদা নেব না। কমিটিতে যারা আছে তারা মাত্র 200টা পাউন্ড করে দেব, আমরা কমিটির লোকেরা দেবো, আর কারো কাছ থেকে কোনো চাঁদা নেব না। উনাদের বসে রাখি আমি 35 জনকে ফোন করেছি, এই 35 জনই বলছেন ভাই কত লাগবে সেটা কোনো ব্যাপারই না, আপনি বললেন কিন্তু আমাদের রাখেন। 200 করে হলে 35 জনে কথা হয়। হ্যাঁ, এইভাবে আমি ডিটেলসে যাব না, আপনার সময় নষ্ট হয়ে যাবে। সার কথা দাঁড়ালো, আমরা 27,000 পাউন্ড তুলেছিলাম এবং আলেকজান্ডার প্যালেসে সবচেয়ে বড় হলে, এই দেশের সবচেয়ে প্রেস্টিজিয়াস হলে অনুষ্ঠান করেছিলাম। 1800 মানুষ রেজিস্টার্ড হয়েছিল। টেলিভিশনে আমরা পত্রপত্রিকায় বিজ্ঞাপন দিয়েছিলাম যে যারা যেতে চান তারা কিন্তু রেজিস্টার্ড হতে হবে, পয়সা দিতে হবে না, কিন্তু রেজিস্টার্ড হতে হবে। 1800 মানুষ রেজিস্টার্ড হয়েছিলেন এবং 35 জন এমপি এমইপি যুক্ত হয়েছিলেন, ব্রিটিশ এমপি এমইপি। আর 2006-এর
জাতীয় বছরের শেষে যে জাতীয় বড় বড় অনুষ্ঠানগুলোকে আবার দেখায়, রিভিউ হয়, সেখানে এই অনুষ্ঠানটা একটা উল্লেখযোগ্য ব্যাপার ছিল। আমি এইটা থেকে ডিফারেন্ট দুইটা উদাহরণ দেওয়ার জন্য এই কথাটা আনছি, যে ডক্টর ইউনুস যে অনুষ্ঠানটা করবেন, আমি একটা শর্ত দিয়েছিলাম। আমি বলছিলাম যে আমরা সাংস্কৃতিক অনুষ্ঠান রাখবো আর তিলাওয়াত দিয়ে অনুষ্ঠান শুরু করব। ওনারা রাজি হয়েছিলেন। হ্যাঁ, আমাকে কেউ কেউ তখন বলছিলেন যে সুদকুর মহাজন, আপনি একজন ইসলামওয়ালা মানুষ, আপনি ওরা সম্বর্ধনা দিতে যাবেন কেন? আমি তাদের জিজ্ঞেস করেছিলাম, আচ্ছা আপনি বলেন তো বাংলাদেশে কোন ব্যাংকটা সুদবিহীন, কোন ব্যবসায়ী সুদ নেন না? এটা কি বাংলাদেশ কি এখন ইসলামী রাষ্ট্র হয়ে গেছে? সব মানুষ কি সুদ টুদ ছাড়িয়ে দিছে? যদি তা না হয় শুধু ডক্টর ইউনূসের ক্ষেত্রে এই কথা বলছেন কেন? নিশ্চয়ই কারো গায়ে চলছে। নাহলে আপনার বাবা, ভাই, বোন, আত্মীয় স্বজন, এপাড়া ওপাড়া, দেশ রাষ্ট্র সবাই সুদী ব্যাংকের সাথে সম্পৃক্ত, সুদী লেনদেনের সাথে সম্পৃক্ত। আর একজন ব্যাংক প্রতিষ্ঠা করেছে, গরিব মানুষের জন্য ব্যাংক করেছে, নিজে মালিক না থেকে গরিব মানুষদের অংশীদার বানিয়েছে, তাকে আপনি সুদী ব্যাংকার বলছেন। যাই হোক, এই সম্বর্ধনায় দুটা জিনিস আমি উদাহরণ দিই, আমি খুব দ্রুত শেষ করে ফেলবো, আমি জানি আপনাদের সময় মূল্য আছে। একটা হলো, আমি ডক্টর ইউনূসকে একটা কথা শুনতে, ওই সময় উনি খুব সুন্দর করে বলেছিলেন যে একসময় নোবেল পুরস্কার কি জিনিস, এটা দেখতে কেমন, এটা ছুঁয়ে দেখা লাগে কিনা, এরকম ভাবনা ছিল মানুষের মাঝে। আজকে কি দাঁড়াইছে, ডক্টর ইউনূস যে পথে হাঁটবেন, ওই পথে একটা ছেলে তাকে প্রতিদিন দেখবে, সে মনে করবে এই লোকটা নোবেল পুরস্কার পেয়েছে, তাইলে আমি পাবো না কেন? অর্থাৎ আমাদের হাতের মুঠোয় নোবেল পুরস্কার নিয়ে এসেছিলেন একজন নূরজাহান, একটা ব্যাংকের পক্ষে নোবেল পুরস্কার জিতেছেন। তো এইরকম একটা মানুষ আপনি চিন্তা করেন, তার আচরণ দেখবেন, আজকে তার জামাটা চিন্তা করে দেখবেন, ওই তার পাঞ্জাবি, হ্যাঁ, এই সাদা মাঠা একটা পায়জামা পাঞ্জাবি পিনে অনেক চলে গেছে উনি। আপনি দেখবেন একেবারে যখন অলিম্পিকের মশাল চালাচ্ছেন। আমরা যেটা যেটা বলতে চাচ্ছিলাম আমি, আসলে এটা হচ্ছে ওনার ক্যারেক্টারাইজ, ওনার ব্যক্তিগত বিষয়গুলো, কিন্তু মাঠে আসলে অন্য বিষয় লক্ষ্য করা যায়। এখন যেহেতু উনি একটা না দায়িত্ব, আসেন, আমি দেখাই আপনাকে, আমাদের না, আমি যেটা বলছি আমাদের দেশের দেশের আসলে কি হবে এখন। লিটন ভাই বলছেন এই দেশটা এক বোঝানোর বছরের জন্য এই বেশি। কথাটা বলতে চাচ্ছি, ছোট জিনিস দিয়ে বড় জিনিস কিভাবে আন্দাজ করতে হয়। আপনি চিন্তা করে দেখেন, উনি যে গরিব মানুষের ব্যাংক করেছিলেন, টাকা পয়সা হওয়ার পরে মানুষ কিন্তু বদলে যায়, রুলস বদলে ফেলে, কিন্তু আজও আপনি দেখেন উনার নামে কয়টা শেয়ার আছে, হাজার হাজার কোটি টাকা যে অ্যাসেট হয়েছে, এটা কিন্তু গরিব মানুষের অ্যাসেট, এটা উনার অ্যাসেট না। তাইলে ওইখান দিয়ে মূল ব্যাপারটা যদি অর্থের সাথে জড়িত হয়, স্বার্থ তো অর্থের সাথে, হাজার হাজার কোটি জিনিস হয়েছে, এটা কিন্তু এখনো গরিব মানুষেরই আছে, এবং গরিব মানুষেরা এটা থেকে উপভোগ করছে। এদের বাচ্চারা যে এখানে চাকরি করছে, এখান থেকে লোন নিয়ে উচ্চশিক্ষা করছে, অর্থাৎ মানুষ যে বিকশিত হয়েছে, উন্নত হয়েছে, এটা নিশ্চিত করেছেন তিনি। আমি একটা ছোট উদাহরণ থেকে বলি, উনার অনুষ্ঠানে আমরা যে রেকর্ড করেছিলাম, যেটা ইউটিউবে আছে, দেখবেন, ডক্টর ইউনূস লন্ডন মারলেই পাবেন, সেখানে কোরআন তিলাওয়াত দিয়ে শুরু করেছিলাম। আমার ধারণা ছিল ইনি যখন এটা নিবেন, আমাদের বলছিলেন, খুব সুন্দর কথা বলেছেন, তার জীবনের সবচেয়ে তৃপ্তিদায়ক কথা ওই অনুষ্ঠানে 45 মিনিট কথা বলেছিলেন এই ক্যাসেটটা দেওয়ার জন্য, আমরা দিয়েছিলাম। উনি আমাদের কপিরাইটের জন্য আমরা কি চাই সেটা বলেছিলেন, আমরা বলেছিলাম আমাদের কোনো কপিরাইট নেই, আপনি নেন, এটা কাজে লাগান, জনগণ এটা শুনুক, উপকৃত। 1 বছর পরে আমি দেশে গিয়ে ইউনিস সেন্টার ভিজিট করলাম, ওইখানে আমি এদের কাছে গিয়ে জিজ্ঞেস করলাম, ডক্টর ইউনূস লন্ডনে যে অনুষ্ঠান করেছেন এর ক্যাসেটটা আছে কিনা। উনারা আমাকে দেখালো, আমি বলি নাই আমি যে উদ্যোক্তা ছিলাম, আমি যে এখানে মেম্বার সেক্রেটারি ছিলাম, আমি যে স্মারকের সম্পাদক ছিলাম, এটা আমি বলি নাই। আমি বলছিলাম আমি শুনে এসেছি, দেখতে চাই। তারা বের করলো, ওই ক্যাসেট বাজিয়ে দেখাইলো, আমি দেখলাম ওই কোরআন তেলাওয়াত সেখানে আছে। অর্থাৎ আমি সেটা বোঝাতে চাচ্ছি, উনি চাইলে উনি উন্নত বিশ্বের আধুনিক মানুষদের সাথে উঠা বসা ওই কোরআন তেলাওয়াতের অংশটা বাদ দিয়ে দিতে পারতেন। আমরা শুধু বলেছিলাম হুবহু রাখিয়েন, উনি হুবহু রেখেছে। এই ক্ষুদ্র কথাটা দিয়ে বুঝতে পারবেন ডক্টর ইউনূসের কথার ভ্যালু কত। না, ওইটাই তো সাইদ ভাই, আমি যেটা বলছিলাম, আমি আসলে বারবার যে জিনিসটা আমি ঘুরে ফিরে আসছিলাম, যে এটা তো হচ্ছে একজন ব্যক্তি ইউনূস, উনি সততা, ওনার কার্যবিধি, এই বিষয়গুলা। এখন কিন্তু উনি একটা রাষ্ট্র চালাবেন,
এই যে সরকার এবং ভবিষ্যৎ রাজনীতি, রাষ্ট্র, এই বিষয়টা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট। আমি যে এখন দেখেছি আসুন তাইলে রাষ্ট্র এবং রাজনীতিতে আপনাকে দুইটা ছোট জিনিস দেখাই। না না না, একটা আমি হলো আমি আমি শেষ করে আমি শেষ করে ফেলি, আপনার কাছে আমি আবার আসবো। সেটা হচ্ছে যে আমার প্রশ্নটা ছিল যে এখানে রাজনীতিবিদ আছেন, তিনিও বলেছেন যে আসলে ভালোই সরকার, উনি খুব ভালোভাবে চালাবে, উন্নত করবে, সবকিছু ঠিক আছে, কিন্তু রাজনৈতিক দল যদি ক্ষমতায় আসতে চায় তাহলে আসলে ওনাদেরকে আসলে বেশি লংজিভিটি করা দরকার আছে কিনা, কারণ হচ্ছে এই এটা এফেক্ট কেন আপনি পড়বে। ভাবতেছেন যে এটা কেন ভাবতেছেন লংজিভিটি? ওরা দুইজন খুব চমৎকার কথা বলেছেন। শোয়েব ভাই তো জাদ্রেল সাংবাদিক, বাগ্মিতা আছে, আর আফিন্দি ভাই তো ভালো আইনজীবী এবং রাজনীতিক। কাজেই ওরা ওদের কথাতে যে যুক্তিগুলো আছে, বিশেষত প্রবাসীদের যে কথাটা বলছেন, এটা খুবই যৌক্তিক, অর্থবহ। এটা সময়ের দাবি, এবং আমার বিশ্বাস ডক্টর ইউনূসের কাছে এই খবর পৌঁছলে তিনি ব্যবস্থা নেবেন। আর এখন আসুন, বিলম্বের কথা মোটেও কোনো সন্দেহ নাই। আমার ধারণা প্রত্যাশার চেয়ে আগে ডক্টর ইউনূস ক্ষমতা ছাড়বেন। সেটাই আপনার কাছে জানতে চাইছিলাম, ধন্যবাদ। আমি যে শিহাব ভাই, আমরা বেশি না, শর্ট করে আলোচনা করে শেষ করে ফেলবো, বেশি সময় নেব না। এখানে দেখেন যে লিটন ভাই বলেছেন যে আসলে 1 বছরের বেশি হওয়া উচিত না। শুধু সংক্ষেপে আপনার কাছে জানতে চাইবো এই প্রশ্নের উত্তরটা, যে আসলে আপনার প্রত্যাশা কি, যে আসলে কতদিন থাকা উচিত এরকম সরকারের। আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে ভারত প্রসঙ্গে যদি আমরা যাই, গত 3 দিন 4 দিন ধরে ভারত কিন্তু তাদের মিডিয়া গুলাতে একেবারেই বেশি করে প্রচার করছে যে আসলে বাংলাদেশে সংখ্যালঘুরা নির্যাতিত হচ্ছে, মানুষকে মেরে ঝুলিয়ে রাখা হচ্ছে, হিন্দুদেরকে টর্চার করা হচ্ছে, বাড়ি থেকে বের করে দেওয়া হচ্ছে। সরকার যে আন্দোলন চলাকালীন সময়ে এতগুলো মানুষ মরো, তারা কিন্তু একটাও দেখাচ্ছে না। আমি কিন্তু নিজে দেখি, প্রতিদিন আজকেও 1 ঘন্টা আমি দেখছি। সো এখন বলা হচ্ছে যে মিডিয়াগুলো থেকে বলা হচ্ছে, মিডিয়ায় যে কথাগুলো বলছে আসলে এগুলি রাষ্ট্রেরই কথা, কিন্তু আসলে ইউনুস আমেরিকার একটা প্রোডাক্ট, তাকে বসানো হচ্ছে তাদের সেন্ট মার্টিন দ্বীপ, এবং এই যে বিষয়গুলো আছে আমাদের এখানে, তারা ঘাঁটি করবে আমেরিকা, এই বিষয় নিয়ে কিন্তু আমেরিকা পূর্বে থেকে এই আন্দোলনটাকে চাঙ্গা করা হয়েছে যে আমেরিকার চাল দিয়ে, এবং জামাত বিএনপি এর পেছনে রয়েছে জঙ্গিবাদের উত্থান ঘটানোর জন্য, এবং এমন ভাবে এই কয়েকদিন যেমন জঙ্গিবাদের উত্থান প্রকাশ পেয়েছে যে আসলে আর কোথাও এরকম হয় নাই। তাহলে ওরা বলতে চাচ্ছে যে আসলে এখানে হিন্দুরাও নিরাপদ নয়, প্রতিদিন হিন্দুদের বাড়ি ঘর জ্বালাও পোড়াও হচ্ছে। এই যে বিষয়গুলো তারা বারবার সামনে তুলে আনছে, এবং আওয়ামী লীগ সরকার কিন্তু তারা ব্যাকআপ দিয়েছে। এখন বর্তমান যে আওয়ামী লীগ আছে সেটাকে কিন্তু আসলে তারা পিছন থেকে আসলে ইন্ধন যোগাচ্ছে। কেন বললাম, জয় কিন্তু প্রথম দিন বলেছেন যে আমরা আর রাজনীতি করবো না, আওয়ামী লীগ আর করবে না, আমার মা রাজনীতিতে আসবে না, এরকম কথা বলেছেন। পরের দিন কিন্তু স্টেটমেন্ট চেঞ্জ হয়েছে, বলছেন যে আমরা আওয়ামী লীগ সংগঠিত হচ্ছি, আসলে আমরা আরো সামনের দিকে আগাবো। এই যে ভারতে বলছে, কমপ্লেন করছে যে আসলে তাদের সংখ্যালঘুদের উপর নির্যাতন হচ্ছে, এটা কি আসলে ঘটছে? আপনার অডিও অন না, আপনার অডিওটা অন করতে হবে স্যার। জি, সাইদ ভাই যখন বলা শুরু করেন না তখন শুনতে ইচ্ছা করে। এখন আপনি বলেন আপনার সময় নাই, সময় নাই তো আপনি এখন সাইদ ভাইকে সময় দিবেন না? দিব দিব, সাইদ দিব। সাইদ ভাই আলেকজান্ডার প্লেসে যে প্রোগ্রাম করছিল আমাকে খুব কষ্ট দিছে। কি কোন এক মুরব্বী আসছে, এখন দাঁড়াই আছে, এখন মানে ওনাকে বসার জায়গা দিতে হয়েছে, পরে আমাকে উঠিয়ে দিতে হয়েছিল জায়গা, তাই। আর ওই ওই অনুষ্ঠানে কোনো খাবার দাবার ছিল না, আমি মানে প্রচন্ড ক্ষুধা নিয়ে পরে বাড়ি ফিরছিলাম। 27,000 পাউন্ড ছিল, তো ওইটা হিসাব করি সাইদ ভাই। এনিওয়ে, ওইটা হিসাব করে নিবো একদিন আপনার কাছ থেকে। আজকেই আপনি দিব যেটি ভাই, বলছেন, হ্যাঁ, আজকেই দিব এটা ইনশাল্লাহ। হিসাব হবে, পরে হবে, হ্যাঁ, টপিকস আগে। ঠিক আছে। ইন্ডিয়ার যে মিডিয়া, আমি বলি আপনাকে, আমি ইন্ডিয়ার মিডিয়া আমি একসময় দেখতাম, এখন আর দেখি না। আমাদের মানে সিলেটি ভাষায় বলে আর কি, যে পরে আপনি বুঝে যে তারে হয় সাউদ, আর দুই হাতে খাদ্য আছে তারে হয় দাউদ। হম। তো পরে আপনি যারা বুঝে এটাকে সাধু বলে। আর দুটি হাত দিয়ে যখন চুলকায় এটাকে বলে কি বিগ হাউস। হ্যাঁ, এখন আপনি যদি বলেন, এখন আমি যদি বলি যে আমি ইন্ডিয়ান মিডিয়াকে শিখাবো, মানুষ আমাকে বলবে পাগল। হম। কিন্তু মিডিয়ার কিছু ভাষা আছে। আমি আপনি যেমন প্রেমের ভাষা আছে, সাইদ ভাই ভালো বলতে পারবেন, কারণ সারা জীবন প্রেমের কবিতা লিখছেন উনি। প্রেম কতটা করছেন সেটাও আমরা জানি না, যাই হোক জানবো না কোনো একদিন।
আপনি যদি এখন আপনি যে মেয়েকে ভালোবাসেন তাকে গিয়ে বলবেন এই তোকে আমি ভালোবাসি, বলবেন? বলবেন না। আপনাকে বলতে হবে মুলায়ম সুরে। মিডিয়ার কিছু ল্যাঙ্গুয়েজ রয়েছে, মিডিয়ার ল্যাঙ্গুয়েজ, মিডিয়া যারা চালান, কন্ট্রোল করেন, সেভাবে বলতে হবে। এখন বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন হচ্ছে, বাংলাদেশে হিন্দু মেরে ফেলতেছে। আরে ভাই, আপনার দেশে যে মুসলমান মাইরা বর্তমানে আসতেছেন, সেগুলা তো আপনারা চোখে দেখেন না, তখন তো আপনাদেরকে মনে হয় হিন্দু। আপনারা শুধু হিন্দু নির্যাতন হয়ে যায় বাংলাদেশে। আমি আপনাকে একটি উদাহরণ দিই। সিলেটে আমাদের বাসা ছিল কাজীটুলা। আমরা তো ওই পরিবার থেকে, ওই সমাজ থেকে উঠে এসেছি, যেখানে আমার এক বন্ধু ছিল। সে করতো কি, রমজান মাসে, পুরো রমজান মাস সে সেহরি খাওয়ার পরে তার বাড়িতে যেত। তার কারণ ছিল, ইফতারে প্রচুর খাবার দাবার তৈরি করা হতো, পেঁয়াজু, সিঙ্গারা, সমোসা যা আছে, সে বসে থাকতো খাওয়ার জন্য। তার মা তাকে ডাইকা নিত। বাংলাদেশে দুর্গা পূজা, কালী পূজা, যত পূজা আছে সব পূজায় আমি যেতাম। কেন? ওইখানে খাবার আছে, অনেক ধরনের খাবার দেয়। আমরা এই সমাজ থেকে উঠে এসেছি। এখন ইন্ডিয়ান মিডিয়া কি চায়? যে বাংলাদেশকে একটি ব্যর্থ রাষ্ট্র, বাংলাদেশকে একটি ফান্ডামেন্টালিস্ট কান্ট্রি হিসাবে প্রতিষ্ঠিত করতে চায় তার মিডিয়া দিয়া। এটা হবে না ভাই, কারণ আপনারা এটা পারবেন না। আর আপনাদের মিডিয়ার ধরন বদলান। আপনাদের মিডিয়ার ধরন কি? আপনাদের রাজনীতিবিদ। আমি একদিন শুনছি মমতা ব্যানার্জির বক্তব্য, উনি বলতেছে আমি হাসিনাজিকে ভালোবাসি, ইলিশ মাছ ভালোবাসি, আমি বাংলাদেশকে ভালোবাসি, কিন্তু জল দিব না। হ্যাঁ, তুমি আমারে ভালোবাসো, জল দিবা না, ইলিশ মাছও ভালোবাসো। তা আপনাদেরকে আমরা চিনে আছে, আমরা জানি আপনারা কি করতে চান। এখানে সমস্যা কি আমি বলি আপনাকে। ইন্ডিয়ান গভর্নমেন্ট বা ইন্ডিয়ান এস্টাবলিশমেন্ট চায় কি, যে বাংলাদেশে একটা অথর্ব সরকার থাক, যে সরকারের পররাষ্ট্রমন্ত্রী, আপনি, ইন্ডিয়া কিন্তু আপনি যেই সেই কান্ট্রি না, ওয়ার্ল্ডের 7th লার্জেস্ট ইকোনমি ইন্ডিয়া হোল্ড করে। আপনার ইন্ডিয়ার যে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর জয়শঙ্কর, হাইলি একাডেমিক। এখন আপনার দেশের পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ, আপনার দেশের পররাষ্ট্রমন্ত্রী XYZ, আমি নাম বললাম না, উনারা যখন গিয়ে বসেন জয়শঙ্করের পাশে, জয়শঙ্কর মনে করে এটা কি আইছে, কোনো কিছু বুঝে না, আন্ডারমাইন করে। ডক্টর ইউনূস যখন বাংলাদেশের উপদেষ্টা হন, উপদেষ্টা হওয়ার আগেই ইউনূস সাহেব যখন স্টেটমেন্ট দেন প্যারিসে বসে, যে বাংলাদেশ যদি কেউ অশান্ত করে, আমি 7 সিস্টার অশান্ত করে দিই। তো এইগুলা আপনার দেশে, লিটন ভাই যেটি বলছেন, লিটন ভাইরা হচ্ছেন পলিটিশিয়ান, তারা বিএনপি করেন। সাইদ ভাই কোন পার্টি করেন বোঝা যায় না, জীবনে বুঝি নাই আমি, আর বুঝতেও পারবো না হয়তো। রাজনীতিবিদ হিসাবে লিটন ভাইদের কথা হচ্ছে, ওনাদের দল 3 মাস সময় দিছে, 3 মাসের মধ্যে নির্বাচন করেন। আমি ব্যক্তিগতভাবে বিএনপিকেও দেখছি, আওয়ামী লীগকেও দেখছি, জাতীয় পার্টিকেও দেখছি বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায়। আমি একটা অনুরোধ করতে চাই প্রত্যেক রাজনৈতিক দলকে, আপনি আওয়ামী লীগ 15 বছর আপনি রাষ্ট্র ক্ষমতায় ছিলেন, বিএনপি এইরকম 15-20 বছর হবে, জিয়াউর রহমান সাহেব মিলিয়ে, ম্যাডাম জিয়া মিলিয়ে, সবাই মিলিয়ে 15-20 বছর, এরশাদ সাহেব 10 বছর, আর বঙ্গবন্ধু 3 বছর ছিলেন, আমরা দেখছি। এখন আমরা একটা কাজ করি, যেহেতু অন্তর্বর্তীকালীন সরকার, ইউনূস সাহেব, উনাকে আমরা একটা 7-8 বছর একটা সময় দিই। 7-8 বছর। 7-8 বছর সময় দেই, কারণ উনারা তো আমাদের জন্য করছেন। উনারা একটু রেস্ট নেয় না, একটু বিশ্রাম, উনারা অনেক টায়ার্ড। 15 বছর মানে আওয়ামী লীগের মাইর খাইতে খাইতে বিএনপি বাড়িতে উঠছে। গত 15 বছরে বিএনপি হাজার হাজার নেতা কর্মী খুন হয়েছে, গুম হয়েছে, তাদেরকে নির্যাতন করছে, অমানসিক নির্যাতন। আমরা মনে করি বিএনপি আওয়ামী লীগ বাই বাই, হ্যাঁ, তারা
কিছুদিনের জন্য বিশ্রামে যান, রেস্ট নেন, আর ইউনূস সাহেবকে আমরা 5-7 বছর সময় দেই। আমরা দেখি, আমার আমার খুব শখ একই যে ইউনূস সাহেব থাক না 5-7 বছর, দেখি উনি কি করতে পারে। এই সময়টা যদি আমরা দেই তাইলে আমার মনে হয় দেশের জন্য ভালো হবে। আর আপনাদের মানে ওই যে ভাইয়া যিনি লন্ডনে আছেন, ভাইয়া সময় দিতে রাজি না। ভাইয়া এখন মানে ওই যে সিলেটি ভাষা বলে উয়া ফুট লই গেছেন, তাই নন বুঝছেন নি? তাই মানে এই 15 বছর লং টাইম ক্ষমতার বাইরে। এখন তিনি পারলে কালকেই চলে যাবেন এবং প্রধানমন্ত্রী হয়ে যাবেন, দেশ নায়ক তারেক রহমান সাহেব। আমার একটা হিসাব কি, ওই যে জয় মামা আছেন আরেকজন, উনি সকালে বলছে একটা, আপনি বললেন নাকি লিটন ভাই বললো যে বললাম হ্যাঁ, স্টেটমেন্ট হ্যাঁ। স্টেটমেন্ট আগের দিন দিছে একটা, পরের দিন দিছে আরেকটা। হ্যাঁ, উতালা হইয়া গেছে। আমার হিসাবে হয় কি, যেমন ভাইয়ার বয়স 60, আর 10 বছর যদি এই ইউনূস সাহেব যদি মনে করেন 7-8 বছর চালিয়ে দেয়, তাহলে ভাইয়ার বয়স হয়ে যাবে 70-এর কাছাকাছি। আর কোনো কিছু কাম করবে না, বুঝছেন? তখন তিনি আর মানে মন্ত্রী, প্রধানমন্ত্রী তখন যদি তিনি হন 70 বছর বয়সে, তাইলে তিনি আরো হিসাব করে কথা বলবেন। আর ওই যে বাগনা আছে না, বাগনাও যদি আপনি আরো 10 বছর 8 বছর পরে বাগনাও এরকম কাছাকাছি বয়সে চলে যাবে। এর জন্য তখন বাংলাদেশে মারামারি কাটাকাটি, আপনি চিন্তা করতে পারেন একটি স্বাধীন রাষ্ট্রে আয়নাগর হয়। আপনি চিন্তা করতে পারেন একটি স্বাধীন রাষ্ট্রে মানুষ কথা বলতে পারে না। লন্ডনে বসে আমি কথা বলতে পারি না, আমাকে বাংলাদেশ থেকে থ্রেট করে কই বাংলাদেশে আসবে না। ফেসবুকে বলে কি, আমি অবাক হয়েছি কি মানুষের যে চিন্তা চেতনা। এই যে লাস্ট আপনার এই এই প্রধানমন্ত্রীর সাথে দেখা করতে গিয়েছিলেন আমাদের বাংলাদেশের জাতীয় প্রেস ক্লাবের প্রেসিডেন্ট নঈম নিজাম সাহেবের স্ত্রী, তারপর মুজাম্মেল বাবু, উনারা গিয়ে কি বলছে, আপনারা খেয়াল করছেন কিনা জানি না, বলতেছে এখন সময় এসেছে বিবিসি, সিএনএন, আল জাজিরাকে লাগাম টেনে তোলা। এটা হাগলনি কোনো ভাই, যদি নোয়াখালী ভাষায় বলে হাগলনি কোনো, সইটা পাগল হয়ে গেছিল ওইগুলা। তো এইসব থেকে আপনি বাংলাদেশকে এখন, যেমন ইউনূস সাহেব আজকে বলছেন যে মিডিয়া মুক্ত, আপনারা যা ইচ্ছা তাই লিখেন। আপনি যদি সমালোচনা সহ্য করার ক্ষমতা না থাকে, বাংলাদেশে যে পলিটিক্স হয়েছে, আমি আপনার এই যে আমার কাছে যেটা মনে হয়েছে যে তারেক রহমান সাহেবের সাথে আমার 2014-এ এক ইফতার পার্টিতে দেখা হয়েছিল আপনার এই যে সোনারগাঁ রেস্টুরেন্টে ব্রিকলিনে, পূর্ব লন্ডনে। উনি জিজ্ঞাসা করছিল যে আপনারা বিএনপির সমালোচনা করতে পারেন, কিন্তু আওয়ামী লীগের সমালোচনা আপনারা করতে পারবেন না। আপনি যেসব কথা বার্তা আমার সামনে বলছেন, আওয়ামী লীগের সামনে বলতে পারবেন না আপনি এইসব কথাবার্তা। আমি অবশ্য পরবর্তীতে দেখছি, আমি বিভিন্ন প্রেস কনফারেন্সে মন্ত্রী বা আমার স্টেট ডায়ালগে যদি কোনো মন্ত্রী আনতাম, নিয়ে আসতাম, ওনারা প্রোগ্রাম পরে বলে আপনি এইসব কথাবার্তা জিজ্ঞাসা করেন কেন, সোজা জিজ্ঞাসা করবেন আমাদেরকে। আমি বললাম তা এটা তো আমার বাপের কালী টেলিভিশন, আপনার বাপের কালী তো টেলিভিশন না। দূর মিয়া, আপনার এখানে মেয়ার আসবো না। এখন ওরা মিডিয়া কন্ট্রোল করতে চায়, মিডিয়া কন্ট্রোল করতে করতে ওরা বিএনপি কে কন্ট্রোল করছে, পুরো দেশ কন্ট্রোল করছে। এবং তারা চাইছিল ক্ষমতায়, আওয়ামী লীগের সাথে কথা বললে ওরা বলতো আমরা 2041 পর্যন্ত থাকবো ক্ষমতায়। থাকছো, আমরা পালাবো না, ফখরুল সাহেবের বাড়িতে চলে যাব। রেজাল্ট কি এখন হলো? তুমি ফখরুল সাহেবের বাড়িতে। ধন্যবাদ। ওকে, ধন্যবাদ লিটন ভাই। আসলে বেশি রাত হয়ে গেছে, আমরা আলোচনা বেশি দীর্ঘায়িত করবো না। আপনার কাছে আমি আসলে শোয়েব ভাই বলেছেন যে আসলে 10 বছর থাকুক, 5 বছর থাকুক, আসলে 7-8 বছর। ওনার কথা। রাজনৈতিক শূন্যতা আসলে সৃষ্টি হওয়ার সম্ভাবনা বেশি থাকে বিএনপি, কিন্তু মির্জা ফখরুল ইসলাম আলমগীর 2 দিন আগেও বলেছেন, আমি দেখেছি যে উনি বলেছেন যে আসলে 3 মাসের অতিরিক্ত সময় গেলে আসলে দেশে রাজনৈতিক শূন্যতা সৃষ্টি হবে। রাজনৈতিক শূন্যতা যদি সৃষ্টি হয় এই সমস্ত ক্ষেত্রে গিয়ে, তাহলে দেশে কি এফেক্ট পড়তে পারে, বা যে সরকার আছে তাদের উপরে কি এফেক্ট পড়ার সম্ভাবনা আছে? আমি আসলে স্ট্রেট বলবো যে যে ইন্টারিম গভর্নমেন্ট, তাদের যে দায়িত্ব, তারা দেশকে রিফর্ম করার জন্য, সংস্কার করার জন্য যে দায়িত্বটুকু নিয়েছেন, তাদের মূল কাজটা আমি মনে করি বাংলাদেশে রাজনৈতিক গুণগত মান পরিবর্তনের জন্য যে সিস্টেম যে ডেভেলপ করা দরকার, সেই জায়গাটুকুকে ওনারা ডেভেলপ করে রাজনৈতিক নেতৃত্বের হাতে হস্তান্তর করাটাই আমার মনে হয় যুক্তিসঙ্গত হবে। আর বাংলাদেশ যারা পরিচালনা করবে, তাদের জন্য কিছু ক্রাইটেরিয়া সেট করতে পারেন। ভালো মানুষ যাতে রাজনীতি করে, দেশপ্রেমিক মানুষ যাতে রাজনীতি করে,
ওই সমস্ত জায়গাটুকু যাতে একজন পার্লামেন্টারিয়ান যারা বাংলাদেশে ল মেক করবে তাদের নাম যাতে ইয়াবা না হয়, তাদের নাম যাতে ওই হুম, সুন্দর। সেই জায়গাটুকু ওনারা যদি নিশ্চিত করতে পারেন, ভালো বলছেন, ইয়া বাবুদি। হ্যাঁ, তো এরকম ওই জায়গাটুকু আমরা যদি মেকশিওর করতে পারি আর ভালোর নেতৃত্বের হাতে বাংলাদেশের রাজনীতি তুলে দিতে পারি, তাহলে বাংলাদেশ নতুন প্রজন্মকে সাথে নিয়ে এগিয়ে যাবে। বাংলাদেশে অনেক মেধা আছে, বাংলাদেশে যেখানে জনশক্তি আছে সেই দেশকে আসলে পিছিয়ে রাখার কোনো সুযোগ নাই। বাংলাদেশে অনেক অনেক দিকে এখন ডেভেলপ করতে পারে, তাদেরকে সঠিক ডাইরেকশন যদি দেওয়া যায়, তাদেরকে নিয়ে যদি কাজ করা যায়, বাংলাদেশ এগিয়ে যাবে। তো আমাদের প্রত্যাশা এটাই, ইউনূস সাহেব বা ওনার টিম যেটা নিয়েছেন, উনারা রাজনৈতিক ব্যক্তিত্ব বা রাজনৈতিক নেতাদের হাতে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিবেন, কিন্তু তাদেরকে উপযুক্তভাবে গড়ে তোলার জন্য রাজনৈতিক ব্যক্তিত্ব কারা হবেন সেই জায়গাটুকু নিশ্চিত করার জন্য বাংলাদেশের বিচার ব্যবস্থা যাতে সঠিকভাবে পরিচালিত হয়, মানুষের ব্যক্তি স্বাধীনতা উনি আজকে ঘোষণা করেছেন, মানুষের কথা বলার স্বাধীনতা, ফ্রিডম অফ স্পিচ, এই একটি দেশের যে মৌলিক বিষয়গুলোকে ওনারা যদি সঠিক জায়গায় নিয়ে এসে একটি সুন্দর নির্বাচন উপহার দেন এবং সঠিক নেতৃত্ব বাংলাদেশে আসে, তাহলেই বাংলাদেশ এগিয়ে যাবে। গভীর রাত হয়ে গেছে। জি, ওকে তো সাইদ ভাই, আমরা সোহেব শেষ ভাই, করে ফেলবো। সাইদ সাহেব ভাই, ভাই, সবাইকে ধন্যবাদ। জি, আমরা শেষ করেই ফেলছি। জাস্ট খালি আমি একেবারে সংক্ষেপে 30 সেকেন্ড বা 1 মিনিটের ভিতরে নতুন সরকারের প্রতি আপনার কোনো আবেদন আছে কিনা? আমার আপনার না, আমার সাইদ ভাইকে বলবো সংক্ষেপে একবার। আমি আপনাকে যদি খুব কম সময় কুইক বলে ফেলি, জি, প্রধানত আমি বিশ্বাস করি ডক্টর ইউনূস এই সময়ে এই জাতির জন্য একজন নিয়ামত, এবং কোনোভাবেই তিনি সময় ক্ষেপণ করবেন না, জনগণের প্রত্যাশার কোনো ব্যর্থ ঘটবে না, এবং তিনি দেখিয়ে দেবেন বিপ্লব কাকে বলে, রাজনীতির বিকেন্দ্রীকরণ আর সংস্কৃতির বিকাশ, সমৃদ্ধ জাতি গঠন কাকে বলে, এটা যথাসময় পেয়ে যাবেন। একটা ছোট উদাহরণ দিয়ে বলি, আজকে হিন্দু মহাজোটের নেতা, যে এখানে আপনি যে প্রশ্নটা করেছিলেন ভারতের কথা, ভারতে যে হিন্দু উপর যে নির্যাতনের কথা আসছে, এর জবাব তিনি নিজে দিয়েছেন। এই যে হিন্দু মহাজোটের নেতা বললেন যে না, বাংলাদেশে একজন অপরাধিক হয়তো আক্রান্ত হয়েছে, হিন্দু হিসাবে নয় বা মুসলিম হিসেবে নয়। এই কথাটা তার মুখে এত সুন্দরভাবে হ্যাঁ, কেন উত্থাপিত হয়েছে, মানুষ আলোকিত হয়ে গেছে আজকেই। এখন মানুষ জ্ঞানের কথা বলবে, বুঝছেন? কাজেই আমার বিশ্বাস আপনার আপনার আমার কারো দুর্ভাবনার কোনো কারণ নেই। 10 বছর 7 বছর এই যে আমাদের শোয়েব ভাই উদার ভাবে বলছেন, কিন্তু এটা লাগবে না, পরিবর্তন আসবে। এবং বিএনপি অনেক পরিবর্তন হয়েছে, তারেক রহমান এই দেশে ইউরোপিয়ান স্টাইলের রাজনীতি রপ্ত করেছেন, বাংলাদেশের ভবিষ্যৎ খুবই উজ্জ্বল। জামাত ইসলামের মতো সংগঠন হিন্দুদের মন্দির পাহারা দিতেছে বাংলাদেশে, আর ইউনিভার্সিটির ছেলেরা রাস্তা ক্লিন করতেছে। এই বাংলাদেশ এর আগে কেউ দেখে নাই। একদিন ডক্টর ইউনূসের নেতৃত্বে একদিন অন্যরকম বাংলাদেশ, আগামী দিন আরো সুন্দর হবে, তাজ্জব হয়ে যাবে মানুষ। ধন্যবাদ। ধন্যবাদ আপনাদেরকে আজকে আমাকে সময় দেওয়ার জন্য। অনেক রাত হয়ে গেছে। প্রিয় দর্শক, আমার সাথে আজকে বিশ্লেষণে ছিলেন তিনজন বিশিষ্ট অতিথি। আমরা আলোচনা করলাম বর্তমান বাংলাদেশের পরিস্থিতি এবং নতুন যে আমাদের সরকার হয়েছে সেই সরকার কেমন আসলে হবে এবং কিভাবে তারা কত সুন্দর করে দেশ পরিচালনা করবেন, তারা বিশ্লেষণ করেছেন। পরবর্তীতে দেখা হবে অন্য কোনো অনুষ্ঠানে। ততক্ষণ